কেবলই ঘুম থেকে উঠেছে। ঘুম ঘুম চোখে লিভিং রুমে এসে দাঁড়ালো। শিকদার বাড়ির তিন কর্তাকে দেখল বাড়ির সামনে বাগানের রাখা বেতের চেয়ারে বসে সকালের মিষ্টি রোদ পোহাচ্ছে। পরি লক্ষ্য করল তার বাবা জেঠুদের সাথে মেহরাব আর এহতিশামও আছে। এহতিশামকে দেখেই পরি বিড়বিড় করে বলল, সাদা বিলাই, বলেই শব্দ করে হাসল। এই লোকটাকে সাদা বিলাই বললে পরির কেমন যেন শান্তি লাগে। হাহ, এত ফর্সা কে হতে বলেছিল লোকটাকে? পরি হাজারবার বলবে সাদা বিলাই। ছেলে মানুষদের এত সুন্দর হওয়ার কি দরকার? তারা কেন এত সুন্দর হবে? পরি বেশ অবাক হলো। পরি কি লোকটাকে হিংসা করছে? পরি এলোমেলা উস্কো খুস্কো চুলে রান্নাঘরে উকি দিল। আয়রা বেগম কপাল কুঁচকে বলল, মহারানীর উঠার সময় হলো। জুলেখা বেগম আয়রা বেগমকে থামিয়ে দিয়ে বলল, আয়রা থামত। পরি যা ফ্রেশ হয়ে জলদি নিচে আয়। পরি মাথা নাড়ল, পরপর রুমে চলে গেল ফ্রেশ হতে। ড্যাশ 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 ড্যাশ। জুলেখা বেগমের স্বামী মাহদুল শিকদার সেই কখন চাচেছে। জুলেখা বেগম ত্রিখড়ি করে চা করে পরীকে ডাকল। পরি ফ্রেশ হয়ে ছুটে এসে বলল, হ্যাঁ বড়মা বলো। জুলেখা বেগম বলল, ওদেরকে চা দিয়ে আয়। পরি বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল, ধীরকণ্ঠে বলল, আচ্ছা। আয়রা বেগম সাবধান করে বলল, সাবধানে, গরম কিন্তু। দেখিস হাতে পায়ে ফেলিস না। পরি হেসে উঠল, বলল, আচ্ছা। মা তাকে বকে, কথা শোনায়, অথচ কখনো কখনো পরির চিন্তায় মরিয়া হয়ে ওঠে। মায়েরা বোধ হয় এমনই হয়। পরি একবার গরম চা হাতে ফেলেছিল, সেদিনের পর থেকে গরম কিছু হাতে নিলেই আয়রা বেগম ধমকে বলবে, দেখিস ফেলে তেলে দিস না। পরির হাসি দীর্ঘস্থায়ী হলো না। পরি ট্রে নিয়ে দুটো সিঁড়ি পার হতেই ট্রে হাত ফসকে পড়ল। পরি চিৎকার করে উঠল। গরম চা ছিটকে পড়ল পরির পায়ের, সাথে সাথে জায়গাটা লাল হয়ে উঠল। পরি পা চেপে লাস্ট সিঁড়িতে বসে পড়ল। পরির চিৎকার এ সবাই আঁতকে উঠল। কিচেন থেকে আয়রা বেগম, জুলেখা বেগম ছুটে আসলো। বাগান থেকে সবাই ছুটে এসে দেখল পরি পা চেপে ধরে দাঁতের দাঁত চেপে বসে আছে। চোখ দুটো ছলছল করছে। আয়রা বেগম ছুটে এসে তৎক্ষণাৎ মেয়ের গালে সপাটে বসালেন। আকস্মিক ঘটনায় সবাই হতভম্ব হয়ে গেল। আয়রা বেগম রাগে ফুঁসে উঠে বলল, একটা কাজ ঠিকভাবে করতে পারিস না? কি পারিস? খেতে পারিস শুধু। আয়রা বেগম আবার বসাতে যাবে, জুলেখা বেগম হাত ধরে নিল। মাহদুল শিকদার ধমকে উঠে বলল, মেছো বউ, মেয়ের গায়ে হাত তোলার সাহস কোথায় পাও তুমি? আয়রা বেগম রাগে ফুঁসতে লাগল। তবে বড় ভাইজানের সামনে কিছু বলল না। মাহমুদ শিকদার ব্যস্ত হয়ে মেয়ের পায়ে ফু দিতে দিতে রক্ত চোখে স্ত্রীর দিকে তাকালো। শক্তকণ্ঠ বলল, আমার মেয়ের গায়ে হাত তোলার সাহস কোথা থেকে পেলি তুই? আয়রা বেগম ফুঁসে উঠে কিছু বলতে যাবে, রুমি বেগম, শিকদার বাড়ির ছোট বউ, এসে আয়রা বেগমকে টেনে নিয়ে গেল। পরি হু হু করে কেঁদে উঠল। অসহ্য যন্ত্রণায় পরি দাঁত দাঁত চেপে ধরল। মাহমুদ শিকদার অস্থির কণ্ঠে বলল, আম্মা বেশি কষ্ট হচ্ছে, সাবধানে কাজ করবেন তো। পরি ভেজা চোখে বাবার দিকে চাইল। নিজের মায়ের কাছে যখন মেয়ের থেকে তার গায়ের রংটা বেশি ম্যাটার করে, সেখানে তার বাবা একজন মানুষ যার কাছে গায়ের রং নয়, পুরো এই পরিটাই ম্যাটার করে। পরি তার ভীষণ আদরের, ভীষণ স্নেহের। মেয়েকে ভীষণ ভালোবাসে মাহমুদ শিকদার। ছোটবেলায় কেউ যখন মেয়েকে কালো কালো বলতো, কালো হয়ে পরি নাম রাখার কারণে ব্যঙ্গ করে বলতো নকল পরি। পরি তখন বাসায় ফিরে বাবার গলা জড়িয়ে কান্না করত। মাহমুদ তখন মেয়েকে কোলে চেপে বলতো, আম্মা আপনার নাম কি? পরি হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলতো, পরি। মাহমুদ হেসে বলতো, পরি কারা জানেন? পরি তখন অবুঝের মতো মাথা নেড়ে না বুঝাত। মাহমুদ মেয়ের কপালে চুমু এঁকে দিয়ে বলতো, পরি তারাই যাদের একটা সুন্দর মন আছে, যারা কখনো কাউকে কষ্ট দেয় না, কখনো কাউকে আঘাত করে না, কাউকে কাঁদায় না। আপনি কি কাউকে কষ্ট দিয়েছেন? পরি উহু। মাহমুদ কাউকে বকেছেন, কাঁদিয়েছেন? পরি কান্না থামিয়ে বলতো উহু। মাহমুদ মেয়ের গাল টেনে বলতো, তাহলে বলুন আপনি কি নকল পরি? পরি বাবাকে জড়িয়ে বলতো, উহু। পরি তখন খিলখিল করে হেসে উঠত। মাহমুদ ও মেয়ের সাথে সাথে হাসতেন। বাবা মেয়ের হাসিতে শিকদার মহলও হেসে উঠত। পরি হঠাৎ পায়ে ঠান্ডা কিছু টের পেতেই দেখল মেহতাব পরির পায়ে বরফ ধরে আছে। মেহতাব পরির পায়ে বরফ ঘষে দিল। বেশ সময় নিয়ে পরির যন্ত্রণা কিছুটা কমল। মেহতাব থমথমে কণ্ঠে বলল, আরাম পাচ্ছিস? জ্বলছে এখনো? পরি মাথা নেড়ে না বুঝালো, যার মানে জ্বলছে না।
মেহতাব ফুস করে দীর্ঘশ্বাস ফেলল। এহতিশামের কোলে রিক্ত। মাহদুল বলল, মেয়েটাকে রুমে নিয়ে যাও, আমি ওষুধ আনছি। মাহমুদ বলল, ভাইজান আমি যাচ্ছি। মিরাজ বলল, আমি যাচ্ছি ভাইজান। মাহদুল বলল, আচ্ছা মিরাজ বরং যাক, আমাকে বাইরে যেতে হবে। মিরাজ মাথা নাড়ল। মাহদুল মিরাজ বাসা থেকে বের হলো। জুলেখা বেগম পরীর হাত টেনে দাঁড় করিয়ে চিন্তিত কণ্ঠে বলল, হাঁটতে পারবি মা? পরী মাথা নেড়ে বলল, হুম। পরী এক পা খুব কষ্ট করে হাঁটল। পায়ের 3টে আঙ্গুল বেশ ভালোভাবেই ফোসকা উঠে গেছে। পরী কষ্ট করে হেঁটে দরজা পর্যন্ত যেতেই মেহতাব পরীকে কোলে তুলে নিল। পরপর পরীর রুমের দিকে হাঁটল জুলেখা বেগম, ছেলের পিছু পিছু ছুটল। পরী অবাক চোখে মেহতাবের দিকে তাকিয়ে রইল। ড্যাশ 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 ড্যাশ। কেটে গেছে একদিন। পরী পায়ের ফোসকার জন্য তেমন একটা হাঁটাচলা করে না। পুরো একটা দিন রুমে বসেই কাটিয়েছে। একদিনে আয়রা বেগম মেয়ের রুমে শুধু একবার এসেছিল। মেহতাব, জুলেখা বেগম পরীকে নিয়ম করে খাইয়ে দিয়েছে। মাহমুদ শিকদার মেয়ের সাথে বেশ সময় নিয়ে গল্প করেছে। পরের দিন সকালে পরী বিছানায় বসে ফেসবুক স্ক্রল করছিল, এমন সময় হন্তদন্ত হয়ে রুমে ঢুকল রিপ্তি শিকদার। মিরাজ শিকদারের বড় মেয়ে, এবার ইন্টারমিডিয়েটে পড়ছে। কাল বিকেলেই নানু বাড়ি থেকে শিকদার বাড়িতে ফিরেছে। পরী মোবাইল সাইটে রেখে কপাল কুঁচকে তাকালো। থমথমে কণ্ঠে বলল, কি সমস্যা রিপি সরকার? রিপ্তি জোরে জোরে শ্বাস নিয়ে ডাকল, পরী আপা। পরী কপাল কুঁচকে বলল, আর কি হয়েছে? এমন হাঁপাচ্ছিস কেন? রিপ্তি একচোটে বলল, পরী আপা, রিজভি ভাইয়া কাল বিয়ে করেছে শুনেছ? বড় বাবাকে ফোন করে ফুফু কেঁদে কেঁদে বলছে। পরীর হাত থেকে মোবাইলটা বিছানায় পড়ে গেল। পরীর হাত পা কেঁপে উঠল। কি এক অদ্ভুত কষ্ট পরীকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরল। পরীর চোখের কোণে অশ্রুকণারা ভিড় জমালো। টুপ করে এক ফোঁটা জলকণা গাল গড়িয়ে পড়ল। পরী কি কাঁদছে? পরী কেন কাঁদছে? পরী তো জানতো তার আর রিজভির বিয়েটা হচ্ছে না। সে তো সবটা 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 জানতো, তাহলে পরী কাঁদছে কেন? আচ্ছা, পরী কি আশা করেছিল রিজভি ফিরবে? ফিরে এসে বলবে, পরী আমি তোমায় ভালোবাসি, আমি তোমাকেই বিয়ে করব। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।